আরিশ কিছু বলছে না। আরুর কাছে আরও বেশ কিছুটা সরে এলেই আরও একটু নড়ে চড়ে বসল। তাতে আরিশের ভাবাবেগের কতটা পরিবর্তন হলো বলা যায় না। আরিশ হঠাৎ করে আচমকাই হেসে উঠতেই আরও কেঁপে উঠল খানিকটা। আরিশ হাসছে। আরও আরিশের দিকে তাকিয়ে আছে অদ্ভুত চাহনিতে। আরিশের হাসি থামছে না দেখে আরও বিরক্ত হয়ে বলে উঠল, অদ্ভুত? হাসছেন কেন এভাবে? আরিশ এবার হাসি থামিয়ে বলল, আচ্ছা, তাহলে গম্ভীর হয়ে যাচ্ছি। আরও বিছানার ওপর থাকা বালিশ নিয়ে আরিশের গায়ে ছুঁড়ে মেরে বলল, দিন দিন এমন অদ্ভুত হয়ে যাচ্ছেন কেন? পাগল পাগল লাগে। কথাটা বলে আরও চলে যেতে নিলেই আরিশ হাতটা ধরে ওর কাছে টেনে এনে বলল, আর তুমি বেসামাল হয়ে যাও, তাই তো? আরও ঘাবড়ে গেল। সত্যিই তাই। চোখ নামিয়ে নিল আরু। ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে আর বুক দুরু দুরু করছে। মাঝে মাঝে মানুষটাকে ডাক্তার কম মানুষতাত্ত্বিক বেশি মনে হয় আরুর। হাতটা ছাড়ানোর চেষ্টা করল না, কারণ ওর চেষ্টার ফল হবে বৃথা। আরও মুখ নিচু করে বলল, এগুলো আপনার ভাবনা, আমার না। আর আপনার কথায় আমি বেসামাল হতে যাব কেন? আমি কি আপনার মতো পাগল নাকি? আরিশ এবার একটা ঝটকা দিয়ে আরুর হাত ধরে টানতেই আরু আরিশের বুকের ওপর এসে পড়তেই আরু থতমত খেয়ে গেল। আরিশ একটা হাত কোমরে রাখতেই আরু আরিশের আর এক হাত খপ করে জড়িয়ে ধরল। আরিশ মুচকি হেসে আরুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি ভাবছো আমি মানুষটা বড্ড বেহায়া, তাই না? এইভাবে যখন তখন তোমার অনুভূতিতে কালবৈশাখী ঝড় এনে দেই। না চাইতেও তোমার হার্টবিট দ্রুত হয়। আমার থেকেও তোমার নিজেকে বেশি পাগল পাগল মনে হয়, তাই না? আরু বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল। না। আরিশের মুখের হাসি প্রশস্ত হলো। থাক, মেয়েটাকে আর বিধ্বস্ত করে লাভ নেই। আরিশ বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বোন তো প্রেমে পড়েছে। কথাটা শোনা মাত্রই আরুর শ্বাস আটকে এলো প্রায়। কথাগুলো যেন গলার মাঝে দলা পাকিয়ে এলো। আরু ভাবল মধুবোধ হয় আরিশের প্রেমে পড়েছে। আরু আমতা আমতা করে বলল, প্রেমে পড়েছে মানেটা কি? আরিশ আরুর মুখের দিকে তাকিয়ে দেখে বুঝল যে আরু ঠিক কী আন্দাজ করতে চাইছে। আরুর মুখে ভয়ের ছাপ দেখে আরিশের মনে আরও তীব্র আকাঙ্ক্ষা জাগলো ভয়টাকে বাড়িয়ে দেওয়ার। তাই বলল, প্রেম কি? কি আবার? সুদর্শন ছেলে তাই প্রেমে পড়েছে, এটাই স্বাভাবিক। কথাটা আরিশ যতটা স্বাভাবিক কণ্ঠে বলতে পারছে আরও ততটাই স্বাভাবিকভাবে ভাবতে পারছে না। তাই আরিশের কলারটা ধরে বলল, কি চলছে কি আপনাদের মাঝে বলুন? সত্যি করে না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরিশ দেখল ভয়ে আরুর চোখ দুটো লাল হয়ে এসেছে, আর চোখ জোড়া ভিজে ভিজে। আর বেশি কিছু বললেই হয়তো কেঁদে ফেলবে। আরিশ আরুর মাথাটা ওর বুকে চেপে ধরে বলল, প্রেমে পড়েছে মধু, গভীর প্রেম যাকে বলে। আরু রেগে একই অবস্থায় থেকে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, সত্যি করে বলুন। আরিশের হাসি পেলেও এই মুহূর্তে আরুর মনের অবস্থার কথা ভেবে হাসতে ইচ্ছে করছে না। সকালে যাকে ফাঁকা রাস্তায় এক প্রকার ধমকানি দিয়ে ভেবাচাকা খাওয়ালে, সেই মানুষটার প্রেমে পড়েছে তোমার বোন। আরুর আর বুঝতে অসুবিধে হলো না কি বলতে চাইছে আরিশ। হাঁপ ছাড়ল আরু। অকারণে নিজের দুই হাত আরিশের পিঠে প্রসারিত করে জড়িয়ে ধরল আরিশকে। আর বেশ স্বস্তির সাথে বলল, তা সেই গোবিন্দকে মধু ভালোবেসেছে, গুড চয়েস। মধুর লাক ভালো, আমার থেকে তো ভালো। শেষের বলা কথাটুকু আরও ইচ্ছে করেই টেনে বলল, কারণ একটাই, তা হলো আরিশকে জেলাস ফিল করানোর। কিন্তু আরিশ তো আরিশ, তাকে কি আদৌ আরও এসব বলে জেলাস ফিল করাতে পারবে? আরিশ উল্টে বলল, তোমার ব্যাড লাক আরু পাখি যে তুমি ওর সাথে বিয়ে করতে পারলে না। আফসোস, তোমার ওর সাথে বিয়ে হলে আমি একটা দাওয়াত পেতাম অন্তত। কথাটা শুনতেই আরও রেগে গেল। আরিশকে ছেড়ে দুহাত দিয়ে এক প্রকার ধাক্কা মেরে বলল,
থাক থাক, এসব আর বলতে হবে না। আপনার জন্য জীবনে একটা প্রেম অবধি আমি করতে পারিনি। প্রেম তো দূরে থাক, কোনো ছেলের ফ্রেন্ডও ছিল না আমার। আর এদিকে আপনার তো মেয়েদের সাথে কথা বলতে দ্বিধাবোধ হয় না। আরিশ বিছানায় গা এলিয়ে দিয়ে পড়ল। আমি থাকতে তোমার অন্য কাউকে আবার কিসের দরকার? তোমার সূচনাও আমিতেই, আর সমাপ্তিও আমিতেই। বুঝলে আরু পাখি? আরও মুখ ভাঙচি দিয়ে চলে যেতে নিলেই আরিশ বলল, বাই দ্য ওয়ে, ওদের এই রিলেশনে তোমার কোনো অসুবিধা নেই তো? আই থিঙ্ক হওয়ার তো কথা, যতই হোক। আরিশ কিছু বলতে যাবে আরও, তখন আরও বলল, আমি কি আপনার মতো যে অন্যের জীবনে বেছুটি পাতার মতো হব? হাহ! জীবনে আমি প্রেম করতে পারিনি বলে অন্যকে প্রেম করতে দেব না, এমন মানসিকতা আপনার থাকতে পারে, কিন্তু আমার না। আরও দরজা পার করে বাইরে যাবে সেই মুহূর্তে আরিশ বলল, নিজের জিনিসকে নিজের করে নেওয়ার জন্য সব কিছু জায়েজ আরু পাখি। আরও আর পিছু ঘুরল না, আপনা আপনি মুখে হাসি ফুটে উঠল। আরও চলে যেতেই আরিশ বলল, তোমাকে চেয়েছিলাম, তাই তোমাকে পাওয়ার জন্য অনেক রকম যুদ্ধ করেছি। অ্যান্ড এভরিথিং ইজ ফেয়ার ইন দ্য ওয়ার। আরও মধু রুমের দিকে যাচ্ছে আর বলছে, প্রেম করার জন্য এই মেয়ে আর অন্য কাউকে পেল না কেন? শেষমেশ এই গোবিন্দটা কি? আজ ওর একদিন কি আবার একদিন। মধু, মধু, এই মধুর বাচ্চা, কোথায় তুই? বেশ গরুগম্ভীর কণ্ঠে দৃঢ় উক্তি করে উঠল আরও। শোন, ওই গোবিন্দকে বলবি আমাকে যেন রেসপেক্ট দিয়ে কথা বলে, বুঝলি? যতই হোক বয়সে না হলেও সম্পর্কের দিক থেকে আমি ওর বড়, বুঝলি? আর দরকার পড়লে চড় থাপড় দিয়ে ওকে মানুষ করে নিবে। মধু বেশ ইতস্তত বোধ করে আর গলা নামিয়ে বলল, আপু, তুমি ওকে শুধু শুধু গোবিন্দ বলে ডাকছো? ওর নাম ভোলা। আরও রেগে গিয়ে বলল, আহা হা, কি সুন্দর নাম, ভোলা। হট! গোবিন্দ আর ভোলা, যাই হোক, মুখটা এমন করে রাখে যেন মদন মদন লাগে। মধু চোখ মুখ কুঁচকে বলল, আপু থামবে প্লিজ। আরও মধুর সেন্টি খাওয়া ফেস দেখে বলল, ওকে ওকে, আর বলছি না। তা এত কিছু হলো কিভাবে? মিস্টার অভদ্র না বললে তো বোধহয় কিছুই জানতেই পারতাম না। তলে তলে এত কিছু। আরে আপু শোনো, প্রথমে তো আমিও এত কিছু বুঝি নাই, তারপর ধীরে ধীরে হয়ে গেছে। আমার কোনো দোষ নেই কিন্তু এতে। আরও মধুর কান ধরে বলল, কি বলো এসব? তুমি কি বাচ্চা যে বোঝোনি? মধু আরুর এই টপিকটা থেকে বাঁচতে বলল, ওরিও লাগছে আমার, কাঞ্চারা প্লিজ। দাদাভাই অসুস্থ, উনি এখন কেমন আছে? ওনাকে দেখি নাই আমি অনেকক্ষণ, চলো দেখে আসি। কথাটা শোনার পরপরই আরু মধুর কানটা ছেড়ে দিল। ওর মন খারাপ লাগছে ওর নানা ভাইয়ের জন্য। আরুও বেশ মন খারাপের সুরে বলল, আমি নানা ভাইকে দেখে আসি মধু। মধু ফিক করে হেসে বলল, চলো যাই। আরু বেশ অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা চলো। আরু এক পা বাড়াতেই আবার পিছিয়ে মধুর দিকে তাকিয়ে বলল, এই তুমি হাসলে কেন? মধু প্রায় হেসে বলল, অরিও, তুমি আমাদেরকে মেনে নিয়েছো তো? আরু রেগে বলল, ফাজিল মেয়ে একটা। মধু হেসে ফেলল আবার। আরু আর মধু দুজনেই ওনার রুমে গেলেন। উনি বুকের উপর এক হাত রেখে আর এক হাত বিছানায় রেখে শুয়ে আছেন। আরু আর মধুর ফিসফিসানির কণ্ঠস্বর ওনার কানে গেল না। উনি হয়তো ঘুমিয়ে আছেন। আরু ওনার রুমের ভিতর গিয়ে থেমে গেল। কত শক্ত মানুষটা এভাবে অসুখের জেরে বিছানায় কাতর হয়ে আছেন। হয়তো এই মুহূর্তে উঠে বসার শক্তিটুকু ওনার মাঝে নেই, কিন্তু এই উনি এতদিন অবধি এই বাড়িতে নিচের দাপটে বাড়ির মানুষগুলোর মাঝে এক অপূর্ব মেলবন্ধন করে রেখেছেন। সকলকে সঠিক শিক্ষার সাথে রীতিনীতিতে বড় করেছেন।
আর এক মুহূর্তের জন্য থমকে গেল যেন। চোখের কোণে নোনা জলের ভিড় জমতে লাগলো। না চাইতেও আজ বড্ড কষ্ট হচ্ছে মানুষটার জন্য। আর কখনো ওর নানুকে দেখেনি, এমনকি জানেও না কেমন দেখতে। ও শুধু ওর নানা ভাইকেই দেখেছে, আর ওনার মুখ থেকে কেবল ওর নানুর গল্প শুনেছে। মানুষটাকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে কষ্ট লাগছে। মানুষটাকে হারাতে ভয় পায় ও। আরিশও ঠিকঠাক করে আরুকে কোনো জবাব দেয়নি যে আরও চিন্তামুক্ত হতে পারবে। তাই যেন ভিতর থেকে স্বস্তি অনুভবটা আর আসছে না। মনের অবস্থা ভীষণ রকম খারাপ। আরও এগোচ্ছে না, আবার পিছিয়ে যাওয়ার সাহসও পাচ্ছে না। আরুকে নিস্তব্ধ হয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মধু হালকা ফিসফিসানির সুরে বলল, অরিও, দাদা ভাইকে ডাকবো? আরুর ভাবনার ঘোর ভাঙল। এক পা করে এসে মধুর কাছে এগিয়ে এলো। এবার ওর নানা ভাইকে অনেক কাছ থেকে আগের তুলনায় অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। ওনার থমথমে ঘুমন্ত মুখটা দেখে আরুর আর ওনাকে ঘুম থেকে ডাকতে ইচ্ছে করল না। মধু আরুর দিকে তাকিয়ে বলে উঠল, অরিও, দাদা ভাইকে ডাকবো? আরু আর মধুর কথার কোনো উত্তর না দিয়ে ওর নানা ভাইয়ের পাশে বসলো। ওনার বয়সের ছাপে ঢেকে যাওয়া কুচকানো হাতের চামড়াটাতে হাত রেখে মৃদু স্বরে ডেকে উঠল, নানা ভাই। হঠাৎ করে আরুর গলার আওয়াজ পেতেই উনি এক প্রকার কেঁপে উঠলেন। হয়তো ওনার আত্মশক্তি আরুর উপস্থিতিকে জানান দিয়েছে। উনি যেন এক প্রকার বিচলিত হয়ে উঠে বসার চেষ্টা করলেন। আরু ওনাকে বাধা দিয়ে বলল, এ কি, তুমি উঠছো কেন? তুমি উঠো না, শুয়ে থাকো, তুমি অসুস্থ। উনি একটা লম্বা দম নিয়ে বললেন, আরু দিদি ভাই। ওনার এমন কণ্ঠ শুনে আরুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। আরুর গলা বেশ ধরে এলো, কারণ এর আগে এত ভেঙে পড়তে ওনাকে দেখেননি ও। আরু বেশ থমথমে গলায় বলল, বুঝেছি, তোমার অনেক কষ্ট হচ্ছে, থাক, তোমাকে এখন আর কথা বলতে হবে না, তুমি ঘুমাও, আমি আছি। মধু এসে আরুর পাশে দাঁড়ালো। আরুর হাতটা কাঁপা কাঁপা হাতে উনি ধরে বললেন, এই তো মোর কাকন রে দেখতে পাইতাছি আমি। আরও বুঝলেন যে ওনার এই অসুস্থতার দিনে উনি ওনার পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরতে চাইছেন। আরুর নানুর নাম ছিল কাকন, তা আরও বহুবার শুনেছে, যদিও ওনার আসল নাম ছিল কাকন মালা। তবে আরুর নানা ভাই ভালোবেসে ওনাকে কাকন বলে ডাকতেন। আরও ফিচেল হাসি হাসল। উনি আবার বললেন, জানিস তো দিদি ভাই, বারবার মনে হচ্ছে কাকন যেন আমাকে ডাকতেছে আর বলতেছে বারবার যেন তার কাছে মুই যাই। কাল রাতেও আমার স্বপ্নে এসে ডাকতেছিল। আমিও কইছি যে আমি গেলে আমার আরুকে কে দেখা রাখবো, কে? হেতি কই তোমার না বয়স হয়েছে? আমি আর ওর মুখের উপর কোনো কথা কইতে পারি নাই রে দিদি ভাই। কথাটা শুনতেই আরও ওনার হাতটা ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নিজেকে আর সামলাতে পারল না। মধুরও চোখের কোণা ভারী হয়ে আসছে, কি বলবে বুঝতে পারছে না। আরও নানা ভাইয়ের চোখেও জল। ওনার মুখের কোচকানো চামড়ার ভাঁজ দিয়ে জল গড়াচ্ছে। আরও ওনার চোখটা মুখিয়ে বললেন, একদম যাবে না তুমি তোমার কাকনের কাছে, বুঝলে? তোমার কাকন তো আর জানে না যে তুমি চলে গেলে তোমার আরো কতটা একলা হয়ে যাবে। তোমার কাকন না হয় স্বার্থপর হয়ে চলে গেছে, এখন তোমাকেও স্বার্থপর করার ধান্দায় আছে, তাই না? তুমি কোথাও যাবে না। কথাটা বলতেই আরও কাঁদতে কাঁদতে ওর নানা ভাইয়ের বুকের উপর মাথা রাখল। আজ না চাইতেও ওনার বুকটা ভারী হয়ে যাচ্ছে কষ্টে। তবে তা কিসের কষ্ট উনি বলতে পারেন না। উনি কাঁপা কাঁপা হাতে আরুর মাথায় হাত রাখলেন আর বলতে শুরু করলেন, তোরে একদম আমার কাকন মালার মতো দেখতে, তাই তো কখনো তোরে আমি আমার কাকন মালার ছবি দেখাই নাই। দেখালেই তুই বলতি যেটা কি তোর যমজ কেউ। কথাটা বলে উনি দম ছাড়লেন। অল্পতেই হাঁপিয়ে পড়ছেন উনি। নিঃশ্বাস প্রশ্বাসও বেশ ঘন ঘন চলছে ওনার, তা আরও ওনার বুকে মাথা রেখে বুঝতে পারছে।